শুরলের কথা মনে আছে আপনাদের? শুরলের কথা এমনিতে মনে রাখার খুব বেশি কারণ নেই, কারণ শত শত বিশ্বকাপানো জার্মান তারকা ফুটবলারের ভিড়ে কোথাকার কে আন্দ্রে শুরলে, তার কথা কে মনে রাখে? কিন্তু আমি ভাই শুরলেকে বলতে পারি নাই। শুধু আমি না, আমার ধারণা পৃথিবীর কোটি কোটি আর্জেন্টিনা ভক্ত শুরলের নাম জীবনেও বলতে পারবে না। কারণ এই লোকটাই সেই লোক যে মেসিকে কাদায় 2014 সালের বিশ্বকাপ কেড়ে নেওয়ার নেপথ্য কাজটা করছিল। ফলে শুরলের উপরে প্রচণ্ড ক্ষোভ নিয়েই আমাদের কথা বলা উচিত। কিন্তু আজকে এই লোকটারে নিয়ে মুগ্ধতা প্রকাশ করতে বসছি। এই লোকটা নিজেকে মানব শক্তি এবং মানব মনের সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টায় আছেন, এবং শুধুমাত্র আত্মিক শান্তির জন্য তিনি খুব অল্প বয়সে ফুটবল ছেড়ে দিয়ে এখন অনেকটা বলা যায় যে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেছেন। আসেন একটু শুরলের গল্প শুনি। আগেই যেটা বলছি যে শুরলে খুব বড় কোনো তারকা না, যদিও চেলসিতে খেলছে অলমোস্ট 1.5 সিজন, তারপরে বুন্দেসলিগায় মোটামুটি গুরুত্বপূর্ণ দলে খেলছে, কিন্তু অ্যাকচুয়ালি শুরলে যে ওয়ার্ল্ড স্টার, যদি আমরা আজকে সেটা লেভানডোভস্কির সঙ্গে তুলনা করি, তাও শুরলে অত বড় কিছু না। উইঙ্গার ছিলেন, লেফট ফ্লাঙ্কে ভালোই দৌড়াতে পারতেন, কিন্তু নট নেসেসারি যে জার্মানির টপ তারকাদের মধ্যে থাকবেন। তারপরে শুরলেকে আমাদের মনে রাখতে হবে, মানে আমরা বলতে যদি আর্জেন্টিনা ভক্ত বোঝাই, তাহলে মনে রাখতে হবে 2014 বিশ্বকাপের ফাইনালের জন্য। ঠিক একই কারণে জার্মানদেরও মনে রাখা উচিত, যদিও তাদের বিশ্বকাপের অভাব খুব একটা নাই, কিন্তু 2014 বিশ্বকাপ যেভাবে হঠাৎ করে তারা আর্জেন্টিনার কাছে আন্ডারডগ হয়ে গেল ফাইনালে, মানে খেলা চলা অবস্থায়, সেখান থেকে যে তারা বিশ্বকাপ জিতে নিয়ে গেল, এর জন্য শুরলেকে কৃতিত্ব দিতে হবে। এতদূর যখন বলছি, ফাইনাল ম্যাচটার কথা একটু বলি। ফাইনালে শুরুতে কিন্তু আর্জেন্টিনা আন্ডারডগ ছিল। সাবেইয়া তার দল নিয়ে যে ফাইনালে উঠছিলেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার ছিল। কারণ এই দলটায় মেসি ছিলেন, ডিমারিয়া ছিলেন, ছিলেন অনেকেই, মাস্টেরানো ছিলেন, হিগুয়েন ছিলেন, কিন্তু দলটা একটা ফ্লপ দল। মানে এই বিশ্বকাপের আগ পর্যন্ত এই দলটা বড় কিছু অ্যাচিভ করতে পারতেছিল না। সেটা একটা বড় কারণ যে এই দলটা যে বা যারা যখন পরিচালনা করছেন তারা ওভার অ্যাটাকিং ফুটবল খেলাইছেন, ফলে এই দলটা দিয়ে ঠিকমতো রেজাল্ট আসতেছিল না। সাবেইয়া সেই জায়গায় ওনার নিজের ভাষায় খুবই কৌশলগত আক্রমণাত্মক ফুটবল খেলালেন। আর আমি যেটাকে বলি এফেক্টিভ ফুটবল, কখনো ডিফেন্সিভ, কখনো প্রয়োজন বোধে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা, কখনো অ্যাটাকিং ফুটবল খেলা, এবং সেটা দিয়ে মোটামুটি মার্জিনালি ফাইনালে উঠে আসলো। এর ভিতরে নেদারল্যান্ডের বিপক্ষে টাই বেকারের জেতা, বেলজিয়ামের বিপক্ষে খুব ডমিনেট করতে না পারা, এগুলো ছিল। অন্যদিকে জার্মানি ফাইনালে আসলো তো উইথ ফ্যাশন। আপনাদের মনে আছে সে 7-1? আমার ব্রাজিলের বন্ধুরা দয়া করে রাগ করেন না, এটা তো এখন নাম হলে উপায় নাই, আমি 7-1 এমনিতে উচ্চারণ করি না, কারণ আমি জানি আপনারা এটাতে কষ্ট পান। সেই বিখ্যাত 7-1 ম্যাচ, যেখানে আসলে মানে আমি মনে করি এটা পৃথিবীর ইতিহাসে ওয়ান অফ দ্য ব্রেন ফেল্ড ম্যাচ। যে আসলে ওই আর ওই ব্রাজিল দলকে যদি আরও 10 বার আপনি ওই জার্মানি দলের মুখোমুখি করেন, তাও জার্মানরা 60টা গোল দিতে পারবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। থিয়াগো বা লুইস সিলভারে ওভারকাম করে 60টা গোল জার্মানরা ওই ব্রাজিল দলকে দিবে, হয়তো জিতবে 10 বারের মধ্যে 8 বারই জিতবে, কিন্তু 7 গোল এটা সহজ ব্যাপার না। ফলে এইটা পুরোটা একটা ব্রেন ফেট ছিল। তারপরেও জার্মানরা প্রচণ্ড ফ্যাশনে ফাইনালে আসলো। কথা ছিল জার্মানি আর্জেন্টিনাকে উড়ায় দেবে, কিন্তু প্রথম 90 মিনিট আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি লড়াই করলো। এর মধ্যে আর্জেন্টিনায় বরং দুটো ক্লিন চান্স মিস করলো, একটা যথারীতি হিগুয়েন করলো, একটা প্যালাসিওস করলো। ইভেন মেসি যে বক্সে 1-to-1টা কাজে লাগাতে পারলো না, সেটাকেও আমি মিস বলি। ফলে প্রথম 90 মিনিটেই আর্জেন্টিনার আসলে অ্যাটলিস্ট 2-0 গোলে আগায় যাওয়ার কথা ছিল এবং বিশ্বকাপ জিতে ফেলার কথা ছিল। ফাইনালে দু দলের খেলা দেখে মনে হচ্ছিল যে বরং জার্মানরাই আন্ডারডগ, আর্জেন্টিনা ডমিনেট করতেছে। দুর্দান্ত ফুটবল খেললো ফাইনালে। যদিও ডি মারিয়া খেলতে পারে না ইনজুরির জন্য, সেটা নিয়ে তো মহানাটকীয়তা আছে, আমার একাধিক কন্টেন্টও আছে বিষয়। তো ডি মারিয়ার অনুপস্থিতি একটু হলেও ভোগালো, কারণ ওই লেফট সাইড থেকে ডিমারিয়ার ওই দারুণ ভুবন চেরা ক্রসগুলো আসতেছিল না, ফলে মেসি খুব এফেক্টিভ হতে পারতেছিল না, এবং হিগুয়েন একটা দুইটা যা বল পাচ্ছিল কাজে লাগাইতে পারতেছিল না। যাই হোক, সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে একদম ডাইং মোমেন্টের খেলা, সম্ভবত 120-র কাছাকাছি, 113-14 এরকম একটা মোমেন্টের খেলা। হঠাৎ করে জার্মানরা তো কাউন্টার অ্যাটাকে খেলে এবং ওই ম্যাচে পুরোপুরি কাউন্টার অ্যাটাক নির্ভর খেললো। হঠাৎ করে নিজেদের হাফ থেকে ভয়ানক গতিতে লেফট ফ্লাঙ্ক ধরে দৌড় দিলই শুরলে, যারে নিয়ে কথা বলতে এত কথা। শুরলে দৌড় দিল মোটামুটি বক্সের সোজাসুজি জায়গা থেকে, সে ক্রস করলো না, একটু পেছন থেকে
ক্রস না, সম্ভবত লং থ্রু করলো। আমি না এক্সাক্ট দৃশ্যটা মনে করতে পারতেছি না, লং থ্রু ছিল সম্ভবত। সে বলটা না ক্রসই ছিল, পায়ে নামালো হচ্ছে মারিও গোটসে, নামায় জাস্ট বলটা কন্ট্রোল করে আমাদের রোমেরো কি করলো বুঝলাম না, রোমেরো বল জাজই করতে পারলো না যে গোটসে বল রিসিভ করে ফেলেছে, কন্ট্রোল করে ফেলেছে, এখন শট করবে, কিছুই জাজ করতে পারলো না। গোটসে জাস্ট আলতো করে বলটা ঢুকায় দিল, জার্মানি 1-0 গোলে জিতে গেল। এবং মেসি, যে মেসিরে কাঁদানোর কথা বলছিলাম, মেসি টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেল, গোল্ডেন বল পেল, পেয়ে মাথাটা নিচু করে গোল্ডেন বলটা নিয়ে ওই বিশ্বকাপ ট্রফির পাশ থেকে বেরোয় গেল। এই পুরো ব্যাপারটার জন্য আমি গোটসেকে যত না ভিলেন মনে করি, আসলে কাউরেই ভিলেন মনে করি না, ওরা তো ওদের কাজটা করছে, ওদের জায়গাতে ওরা হিরো। কিন্তু আমি ওই সাপোর্টার হিসাবে আর কি, সাপোর্টার হিসাবে আমি গোটসেকে যতটা ভিলেন মনে করি তার চেয়ে বেশি ভিলেন মনে করি শুরলেকে। কারণ অত সুন্দর একটা ক্রস যে ও দেবে এটা কল্পনাতীত ছিল, কারণ আর্জেন্টিনায় ডমিনেট করতেছিল। এরপরে তো টাইব্রেকারে যেত, টাইব্রেকারে যেতে গেলে ধরেন নয়ার ভার্সেস রোমেরো ম্যাচ হতো। রোমেরো কিন্তু আপনারা, রোমেরোর গল্প একদিন বলা দরকার, রোমেরো কিন্তু নাকি বলছি এর মাঝে ভুলে যাই, রোমেরো কিন্তু এমির মতো দুর্ধর্ষ না হলো, রোমেরো কিন্তু পেনাল্টিতে দুর্দান্ত ছিল, ওই বিশ্বকাপে পেনাল্টিতে সেমিফাইনাল জিতেছে। যাই হোক, নিয়তি কাকে কোথায় টেনে নিয়ে আসে, সেই মেসি সেই কান্না দূর করে 2022 সালে সেই বিশ্বকাপ ট্রফি হাতে নিছে। একই সঙ্গে তার কাছে এই বিশ্বকাপেরও সেরা খেলোয়াড়ের পুরস্কার ছিল। মানে কি এক স্রষ্টা অপেক্ষায় রাখেন। মজার ব্যাপার হচ্ছে সেই 2022 সালে সে সুরলে কোথায়, সে সুরলে পাহাড়ের পথে। হ্যাঁ, পাহাড়ের পথে কিভাবে গেল এই গল্পটা একটু বলি। দেখেন, সুরলে ওই যে বললাম যে খুব উল্লেখযোগ্য খেলোয়াড় ছিল না, কিন্তু উল্লেখযোগ্য হইতে পারতো। ও কিন্তু উইংয়ে ইউরোপে বেশ বড় খেলোয়াড় হয়ে যেতে পারতো। যারা ওই সময়ের ইউরোপের খেলা 2014-15-16-তে মোটামুটি দেখতেন, বা আরও একটু আগে 12-13-14 এই সময়টা দেখতেন, তাদের মনে আছে সুরলে কিন্তু খুব পোটেনশিয়াল ছিল। বড় কোনো সাকসেস তার নামের পাশে নাই, বড় ক্লাবে খুব বেশি দূর খেলতে পারে নাই, ঠিক আছে, কিন্তু পোটেনশিয়াল ছিল। সেই পোটেনশিয়ালিটি কাজে না লাগানোর একটা বড় কারণ ছিল ওর ইনজুরি। ও ঘন ঘন ইনজুরিতে পড়তো, ফলে সিজনে দেখা যেত যে 3/1 সময়ই তার হসপিটাল এবং বেঞ্চে কাটাতে হচ্ছে। এরকম একটা অবস্থায় কয়েকটা ক্লাবে লোনে টোনে খেলা, সব মিলে আবার সর্বোচ্চ পর্যায়ে ফাইট দিতে অনীহা, এসব মিলে 2017 সালেও রিটায়ার করে ফেললো। দেখেন, 2017 সালেও রিটায়ার করার ব্যাপারটা যে শকিং ছিল, মানে ও বড় তারকা হোক বা না হোক, ওইটা জার্মানিতে খুব বড় একটা শকিং নিউজ ছিল। এটার কারণ হচ্ছে ঠিক তার আগেই ও বাছাই পর্বে, বিশ্বকাপ বাছাই পর্বে ইউরো অঞ্চলে ও কিন্তু এর 2-3 ম্যাচ আগেই, মানে যে ম্যাচটা খেলে অবসর নিল 2-3 ম্যাচ আগেই হ্যাট্রিক করছে। মানে শুরলে তখন জার্মানির জন্য, জার্মান প্লেয়ারদের কিন্তু একটা মজা আছে, সেই মিরোস্লাভ ক্লোসা থেকে শুরু করে অনেক জার্মান তারকা আপনি পাবেন যারা ক্লাবে ওরকম কোনো পারফরমেন্স নাই, ফলে ক্লাব পারফরমেন্স দিয়ে বোঝা যায় না যে কত বড় তারকা। ফলে ওই শুরলেও ওই গোত্রের, জার্মানির হয়ে সবসময় দুর্দান্ত খেলে, ক্লাবে যেমনই খেলুক। ও কিন্তু রিটায়ার করার কদিন আগে ওই জার্মানির হয়ে হ্যাট্রিক করছে, ফলে ওর রিটায়ারমেন্টটা বিরাট শকিং নিউজ হয়ে আসলো। আর বয়স মাত্র 29 তখন, অ্যাটলিস্ট আরও 6-7 বছর খেলবে, সবাই প্রত্যাশা করতেছে আরও 10 বছর খেললেই বা আটকায় কে। কিন্তু শুরলে অবসর নিয়ে নিল। অবসরে যে প্রেসের সঙ্গে কথা বললো, এখানে একটা অসাধারণ কথা বললো। ও বললো যে আমি আসলে ক্লান্ত, যদিও আমার ক্যারিয়ারটা ছোট, কিন্তু আমি আসলে ক্লান্ত। এই যে টপ পর্যায়ে নিজের ধরে রাখতে হবে, অমুক জিততে হবে, তমুক জিততে হবে, রেটিংয়ের দিকে খেয়াল রাখতে হবে, দৌড়াতে হবে সাফল্যের জন্য, এগুলো আর আমার ভাল লাগে না। আমি এই লোনলিনেস, এই যে প্রতিযোগিতামূলক খেলার যে লোনলিনেস, এই জিনিসটা থেকে মুক্তি চাই। দেখেন, এই কথাটাই আমাকে তাড়ায় ফেরে দীর্ঘকাল ধরে। এই যে মেসির কথা বলি, রিকুলমের কথা বলি, আমি শুরলেরে নিয়ে আজকে কেন কথা বলতে বসছি, ওই 2014 সালের ওই ক্রসটার জন্য? তা তো হয় না। আমি আসলে এই কথাটার জন্য বসছি যে আরেকজন লোক পাইলাম যে আসলে এই ব্যাপারটাকে লোনলিনেস মনে করে। আমরা এই যে ফাইট করা, শীর্ষস্তরে পৌঁছানো, ক্যারিয়ারের সাফল্য, ব্যাংকের সঞ্চয়, অনেক কিছুরে সাফল্য মনে করি না, এটা কিন্তু আসলে একাকিত্ব। আপনি যখন এই জীবন সংগ্রামে নামেন, এই লড়াইয়ে নামেন, এই অদ্ভুত ইঁদুর দৌড়ে নামেন, তখন আসলে আপনি একা হয়ে যান। আপনার কলিগদের সঙ্গে আপনি একা হয়ে যান, আপনার বন্ধুদের সঙ্গে আপনি একা হয়ে যান, আপনার পরিবারের কাছ থেকে একা হয়ে যান, কাউকে সময় দিতে পারেন না, বরং শত্রু বাড়তে থাকে। এই যে একাকিত্ব, এটা থেকে মুক্তি পেতে চায় মানুষ, সেটা তো সবাই করতে পারে না, চাইলেও শুরলে পারছে। শুরলে 29 বছর বয়সে যদি আরও 10 বছর খেলতো, এই ইউরোপেই তো খেলতো, বড় ক্লাবে খেলতো না, উলসবার্গ বা এরকম কোনো ক্লাবে সারা জীবন খেলে যেত, টাকা তো কামাইতো, টাকা টাকা হয়ে যেত।
টাকা টাকা হয়ে যেত। ওদের ওখানে একটা বি ডিভিশনের খেলা, বুন্দেসলিগার বি ডিভিশনের দলে খেললেও ও বছর শেষে 1,000 কোটি টাকার মালিক হয়ে যাবে ক্যারিয়ার শেষে। সেই সব লোভ সে করেনি, সে রিটায়ার করে ফেলল। রিটায়ার করে প্রথম কয়েক বছর কী করলো, 2018, 19, 20 এই টাইমটায় ও প্রচুর ইনভেস্টমেন্ট করলো। একটা পত্রিকায় দেখতেছিলাম যে ইউরোপ জুড়ে অলমোস্ট 40টা ভিন্ন ভিন্ন ধরনের ব্যবসায় ইনভেস্ট করছে। এর কিছুতে ওর পার্টনার ছিল সেই গোডসে, যে আর কি ওই যে 2014 ওই ফাইনালের গোলটা করছিল, গোডসের সঙ্গে সম্ভবত 3টা ভিন্ন ভিন্ন বিজনেসে ইনভেস্ট করছে। ও ক্যারিয়ারে যা কামাইছে ওর একটা ওই সময় বোঝা যাচ্ছিল না কেন করতেছে। এটা আপনিও বুঝবেন, একটু সময় যেতে দেন। ও বিভিন্ন জায়গায় ইনভেস্ট শুরু করলো, এমনকি পিকে, জেরাল্ড পিকে, ও একটা কোম্পানির ইনভেস্টার, ওখানে পিকের সঙ্গে সে যোগাযোগ করলো, যোগাযোগ করে সে ওখানেও ইনভেস্ট করলো। বহুবিধ ধরনের কোম্পানি, 40টা ভিন্ন ভিন্ন ধরনের কোম্পানি। ঠিক একই ধরনের দুটো কোম্পানিতেও ইনভেস্ট করে নাই, কারণ ওর টার্গেট ছিল যে ইনভেস্টটা একটা নিরাপদ ইনকাম হিসাবে আসতে থাকবে আমার জীবনে, কারণ আমি আগামী জীবনে আর কিছু করব না। আমি এই 40টা কোম্পানি থেকে প্রতি বছর শেষে একটা রেভিনিউ নিব, একটা আয় নিব, নিয়ে ওই আয় দিয়ে আমি চলবো মানে কি? তাহলে গোডসের প্ল্যান কি? এইখানে হচ্ছে গোডসে একটা নতুন জীবনে ঢুকে গেল। এই জিনিসটা বিশ্ববাসী টের পেল 2020 সালে। একজন ডাচ মোটিভেশনাল স্পিকার আছেন, ওনার নাম হচ্ছে উইম হফ। ওনার নামে ওনার তৈরিকৃত একটা লাইফ মেথড আছে, ওটাকে বলে উইম অফ থিওরি। এই উইম হফ থিওরির দিকে খুব আকৃষ্ট হয়ে পড়লেন শুরলে। এখন থিওরিটা কি? থিওরিটার একটা শুরুর অংশ হচ্ছে এরকম যে আপনাকে সবচেয়ে কঠিন যে তাপমাত্রা, এই তাপমাত্রায় জীবনযাপন শিখতে হবে। সেটার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে আপনি একদম রাতটা ভোরে বরফ ঢেলে দিবেন। বরফ ঢেলে বরফের মধ্যে আপনি ঘন্টার পরে ঘন্টা সময় কাটাবেন। ও মূলত ঠান্ডাকেই বেছে নেয় উইম আপ থিওরি, যে আপনি বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতিতে জীবনযাপন করতে থাকবেন। সেখানে কখনো কখনো টেম্পারেচার -20-তে নেমে যাবে, কিন্তু আপনি খালি গায়ে ওই বরফের মধ্যে শুয়ে আছেন। এটা হচ্ছে আপনাকে এক ধরনের মানসিক স্থিরতায় সহায়তা করবে। আপনি আপনার শক্তির পরীক্ষা নেবেন, আপনার মনের যে স্থিরতা সেটা সর্বোচ্চ পরীক্ষা নেবেন। এইসব পর্যায় পার করার পরে শুরু হয়েছে পর্বতারোহণ। সেই পর্বতারোহণটা কীরকম হয়? পর্বতারোহণটা হয় হচ্ছে 3000 ফিট, 4000 ফিট উচ্চতার পর্বত। সেগুলোতে আপনি উঠবেন। ওই সব উচ্চতায় তো একদম বরফ, সমানে স্নোয়িং হচ্ছে, ভয়াবহ বাতাস। ওই উচ্চতায় আপনাকে উঠতে হবে একটা শর্টস পরে এবং খালি গায়ে। যে ছবিটা আপনারা থাম্বে দেখছেন বা এখানে দেখতেছেন, এরকম একটা চেহারায় আপনাকে উঠতে হবে। শুরলে এই জীবনযাপনটা শুরু করলেন। ওই আধ্যাত্মিক মানে মেডিটেশন শুরু করলেন, তারপরে বাথটাবে বরফ ঢেলে সেখানে শুয়ে থাকা ঘন্টার পরে ঘন্টা, নিজের দেহকে স্থির করা, এইসব পর্যায়ের ভিতর দিয়ে গেলেন। মাঝে মাঝে নিজের ইনস্টাগ্রামে এই বিষয়ক ছবি পোস্ট করা শুরু করলেন। 2023 সালে আমরা দেখলাম যে শুরলে 3000 ফিট উচ্চতার একটা পর্বতের চূড়ায় উঠে গেছে। সেটা তো অনেকেই ওঠে, অনেক ফুটবলার খেলার ছলে উঠে যায়, কিন্তু মজাটা হচ্ছে শুরলের সঙ্গে অক্সিজেন নাই, শুরলের গায়ে কোনো জামা নাই, শুরলে একটা শর্টস পরা, এই অবস্থায় উঠে গেছে। সে নিজেই ইনস্টাগ্রামে লিখছে যে ভয়াবহ তুষারপাত হচ্ছে, 100 কিলোমিটারের উপরে গতিতে বাতাস আসতেছে এবং -19 ডিগ্রি টেম্পারেচার। এ অবস্থায় আমি পাহাড় বেয়ে উঠতেছি। আমি যখন শীর্ষে পৌঁছালাম তখনই বুঝলাম যে মানুষ হিসেবে আমি শুরলেকে যা মনে করতাম তার চেয়ে সে আসলে অনেক শক্তিশালী। সেটা শরীরের শক্তি না, মনের শক্তিটা অনেক বেশি। শুরলেই নিজের পরীক্ষা নেওয়াটা বন্ধ করেননি। এ বছরই তিনি 4000 ফিট উচ্চতার আরেকটা পাহাড়ে চড়ছেন, ঠিক এই একইভাবে, একই রকম বরফাস্তীর্ণ পাহাড় এবং একই রকম বাতাস, এগুলো অগ্রাহ্য করে খালি গায়ে উঠে গেছেন। এর মধ্যে আবার নতুন একটা কাজ করছেন, ওটাও মূলত উইম হফের থিওরি অনুযায়ী করছেন। ম্যারাথন দৌড়ানো শুরু করছেন। প্রথমে বার্সেলোনা ম্যারাথনে দৌড়াচ্ছেন গত বছর, এবার ইতালির একটা ম্যারাথনে দৌড়াচ্ছেন, এবং পুরোটা শেষে শুরলে একটা টুইট, একটা ইনস্টাগ্রামে পোস্ট করছেন কতদিন আগে, যে ইনজুরি আমার জীবন থেকে অনেক আত্মবিশ্বাস কেড়ে নিয়েছিল। এই ম্যারাথন, এই পর্বতারোহণ, এই উইম অফ থিওরি আমাকে অন্তত বুঝিয়ে দিচ্ছে যে আমি পারি। সেজন্য আমার ফুটবল খেলা খুব জরুরি না, আমি মানুষ হিসাবে নিজের কাছে প্রমাণ করছি যে আমি পারি, এবং নিজের ওই মানসিক প্রশান্তিটা অর্জন করছি। ভাই, এইটাই হচ্ছে সেরা অর্জন জীবনে। আপনি বিশ্বকাপ ধরছেন কি ধরেন নাই, সবাই তো শুরলে হইতে পারবে না, সবাই তো ওরকম একটা বিশ্বকাপ ট্রফি হাতে নিতে পারবে না, সবার ওর দরকারও নাই। মূল দরকার হচ্ছে এই মানসিক তৃপ্তিটা অর্জন করা, এই পাওয়াটাই হচ্ছে মূল পাওয়া। শুরলের জন্য শুভকামনা থাকলো। যত রাগ ছিল ওই 2014-র জন্য সব মাফ করে দিলাম। শুধুমাত্র চাই যে আরও বেশি মানুষ যেন আপনার মতো উচ্চতায় পৌঁছাতে পারে। সবার জন্য শুভকামনা।